শুভ চতুর্থী জানাই সবাইকে। চতুর্থীতে আমরা 3 মূর্তি মিলে নতুন জামা কাপড় পরে বেরিয়ে তো পড়েছি, কিন্তু বেরোনোর পর একটু দূরে যেতে না যেতেই দেখি লম্বা লাইন। লম্বা লাইনটা ঠিক কিসের বুঝতে পারছিলাম না, বাট আমিও ঠিক করে ফেললাম এর শেষ দেখেই ছাড়বো। এর শেষ খুঁজতে গিয়ে একটু দূরে যেতে না যেতেই বুঝতে পারলাম, আচ্ছা এই ব্যাপার, এখানে চলছিল বস্ত্র বিতরণী উৎসব। তা বেশ, বছরের এই 4টি পুজোর দিনে নতুন জামা কাপড় হাতে পেতে কার না ভালো লাগে। আর এই ধরনের সমাজ কল্যাণমূলক কাজ আমার বরাবরই ভীষণ প্রিয়। আর তাই এখানেই বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে বেশ কিছু মানুষের হাসি মুখ দেখে মন তৃপ্ত করে এখানকার ভিড় সামলিয়ে আপাতত এগিয়ে গেলাম আমাদের পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে। মণ্ডপটা বেশ কাছাকাছিই ছিল, দেখলাম একটা মস্ত বড় স্টেজ সাজানো, সেখানে অনেকগুলো চেয়ার দেওয়া সামনে, বাট একটাও চেয়ার এখনও ফুলফিল হয়নি। আর যে ছেলেটি অ্যানাউন্সমেন্টের দায়িত্বে আছে সে পুরো গোবেচারার মতো ফাঁকা মাঠে গোল দিয়ে যাচ্ছে। যাই হোক, ডান দিকে এগিয়ে গিয়ে আমরা ঢুকলাম মণ্ডপে। মণ্ডপটা বাইরে থেকে দেখতে বেশ সুন্দর লাগছিল, কিন্তু একটু ভেতরে গিয়ে খেয়াল করতেই চোখে পড়ল প্যান্ডেলটি আসলে সস্তায় পুষ্টিকর। অর্থাৎ এখানে প্যান্ডেলের পুরো কাপড়ের খরচাটাই বাঁচিয়ে দিয়েছে কর্তৃপক্ষরা। যাই হোক, প্যান্ডেল যেরকমই হোক, তবে মায়ের মুখটা দেখে মনটা জাস্ট ভরে গেল। এত কিছু অ্যানালিসিসের মধ্যে কেউ যেন একটা হঠাৎ করে পজ বাটন টিপে দিয়েছে। যাই হোক, প্যান্ডেলটার ভেতরটা যেরকম সুন্দর, সাবেকি একটা ভাব আছে, এবং প্যান্ডেলের মায়ের মুখটাও ভীষণ সুন্দর। আমি এবং আমার 2 মেয়ে এখানে বেশ কিছুক্ষণ টাইম স্পেন্ড করেছিলাম। আমার ছোটো মেয়ে এখানে ঠাকুরকে নমো করছে, আমি এখানে ঠাকুরের কাছে কি প্রার্থনা করছিলাম নিজেও এখনও মনে নেই। 3 জনের একটা সেলফি হয়ে গেল এখানে। আর দেখো, আমার মেয়ে ফার্স্ট ঠাকুর দেখেছে সবে, আর এখানে পাখার তলায় দাঁড়িয়ে গেছে হাওয়া খেতে। এরপর আমরা এগিয়ে গেলাম পরবর্তী মণ্ডপের উদ্দেশ্যে, কিন্তু এখানে তো এখনও ঠাকুরের মূর্তি ওপেন হয়নি। যাই হোক, তাহলে আর ভেতরে ঢুকে লাভ নেই, ওখান থেকে বেরিয়ে চলে এলাম আমরা সোনার দুর্গা বাড়ির দেবী দুর্গার মূর্তি দেখতে। কিন্তু এখানে তো এখনও মা দুর্গা সেজেগুজে রেডিই হয়নি। এখানে এসে শুনলাম মা দুর্গার এখন সাজ পর্ব চলছে, তাই মা দুর্গার একটু সাজুগুজু দেখতেই চলে এলাম। বেশ কয়েকটা ফটো তুলে এখান থেকে বেরিয়ে পড়লাম। বেরিয়ে পড়ে দেখি আবার লম্বা লাইন। এখানে ওকে শাড়ি বিতরণ হচ্ছে নাকি? না, এটা ছিল অটোর লাইন। আসলে এত রাস্তায় ভিড় ছিল যে কোনটা অটোর লাইন, রিক্সার লাইন আর কোনটা প্যান্ডেলের লাইন সত্যিই বোঝা দেয়। গরম গরম পকোড়ার গন্ধ আমাকে বেশ টানলেও সেটা কিছুটা কন্ট্রোল করে এগিয়ে গেলাম বেহালা ফ্রেন্ডস ক্লাবের দিকে। এখানকার প্যান্ডেলটা বেশ সুন্দর লাগলেও কিন্তু এই থিমটা কি বা কনসেপ্টটা কি সেটা আমার কিছুটা বোধগম্য হচ্ছিল না। এগিয়ে তো যাচ্ছিলাম, ভিড়ের স্রোতে ভেসে ভেসে এগিয়ে যাচ্ছিলাম। এখানে দেখলাম কাচের বক্সে কিছু বন্দুক রাখা আছে, এই দিকের দেওয়ালে কিছু লেখা আছে কোকোকোলার থিমে। এখানেও সেই সেম, এখানে একটা দেওয়ালে কিছুটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। এই পাশে আরও এগিয়ে গিয়ে দেখলাম অ্যাকচুয়ালি প্রত্যেকটা কুলুঙ্গিতে একটা করে কিছুটা সাবজেক্ট আছে যেটা দিয়ে কিছুটা বোঝানোর চেষ্টা করা হয়েছে, কিন্তু কী বোঝানোর চেষ্টা করা হয়েছে সেটা বুঝতে পারছিলাম না। আর এই দেওয়ালে রিং লাইট ফিট করে দেওয়ালের কোনো একটা ছবিকে ফোকাস করার চেষ্টা হয়েছিল, কিন্তু লাইটের ফোকাসটা এত বেড়ে গেছিলো যে ছবিটাকে ফোকাস করা হচ্ছিল সেই ছবিটা বুঝতেই লোকেদের অসুবিধা হচ্ছিল। যাই হোক, এগিয়ে গেলাম সামনের দিকে। প্যান্ডেলের কনসেপ্ট বুঝতে না পেরে অগত্যা নিজের ছবিই তুলে ফেললাম। একটা পিয়ানো দেখতে পেলাম, তাও আবার কুলুঙ্গির ভেতর দিয়ে। যাই হোক, সেটাকেই ক্যামেরায় বন্দি করে এগিয়ে গেলাম আরও সামনের দিকে এগিয়েই চলেছি, কিন্তু ঠাকুরের আর দেখা পাচ্ছি না। একটু এগিয়ে গিয়ে দেখি একটা কালো বোর্ডের মতো জায়গায় একটা আরশোলার মার্কা ছবি আঁকা আছে। এতদিন জানতাম মেয়েরা আরশোলা দেখলে 7 হাত দূরে পালায়, এখন দেখছি সবই উল্টো পুরাণ। এখন মেয়েরা আরশোলার সামনে দাঁড়িয়ে সেলফি তুলছে। আমি আবার এইসব কথা বলছি, আমার 2 মেয়েও কিছু কম যায় না, দাঁড়িয়ে পড়েছে ফটো তুলতে। তবে ওদের ফটোগুলো আমি তুলে দিয়েছিলাম। আবার এগোতে শুরু করলাম। তারপরে দেখি কতগুলো বস্তা রাখা, ওপরে কী সব রাখা। এতক্ষণ ঘুরেই যাচ্ছি, দেখেই যাচ্ছে, কিন্তু মাথায় কিছুই ঢুকছে না যে কী কনসেপ্ট বোঝাতে চেষ্টা করা হয়েছে। একটা বোর্ড থাকলে এখানে বেশ ভালো হতো, বেশ কনসেপ্টটা বুঝে প্যান্ডেলটার পুরো মজাটাই নিতে পারতাম, কিন্তু কিছুই বুঝতে পারছি না। বাট একটা কথা বলতেই হয়, প্যান্ডেলটা কনসেপ্ট বুঝতে না পারলেও যিনি বানিয়েছেন তার নৈপুণ্যতা সত্যিই প্রশংসনীয়। কি নিখুঁত আঁকা, কি নিখুঁত হাতের কাজ, সবটাই খুব প্রশংসাযোগ্য। যাই হোক, এখানেও কালো বোর্ডের ওপর কী সব হিজিবিজি আঁকা ছিল, বোধগম্য করার চেষ্টাও করলাম না। এগিয়ে গেলাম ঠাকুর দেখার আশায়। এগিয়েই চলেছি, কিন্তু ঠাকুরের লোকেশনটা যে এক্স্যাক্টলি কোথায় সেটাই বুঝতে পারছিলাম না। ভাবলাম একবার গুগল ম্যাপ খুলবো, নাকি কাউকে জিজ্ঞেস করবো যে ঠাকুরটা এক্স্যাক্টলি আর কত দূরে। একটু এগিয়ে দেখি একটা প্রকাণ্ডকার পাখা। এই পাখাটা যে কেন এখানে, কী জন্য এখানে, কী বৃত্তান্ত সেটাও বুঝতে পারলাম না।
যাই হোক, পাখার পাশ দিয়ে ফাইনালি দেখা মিলল ঠাকুরের। ওই তো ঠাকুরের মুখ দেখা গেছে। কিন্তু এইটা কি ধরনের ঠাকুর? না আছে কার্তিক, না আছে গণেশ, না আছে কোনো বাহন, দুর্গার মুখও পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে না। ঠাকুরের হাতে আবার আরেকটা ছোট ঠাকুর। এটা কী ধরনের ঠাকুর সেটাও বুঝতে পারলাম না। অ্যাকচুয়ালি কনসেপ্টটা হয়তো বুঝতে পারলেই সবটা বুঝতে সুবিধা হতো। যাই হোক, ঠাকুরটার মুখগুলো বেশ সুন্দর করেছে দেখলাম। প্যান্ডেলের ওপর নিচ এদিক সেদিক ডান দিক বাদিক সব কিছু ঘেটে করে ফেলার পরেও যখন প্যান্ডেলের কনসেপ্ট কিছুই মাথায় ঢুকলো না, তখন অগত্যা বাইরে বেরোতে গোটা রাস্তাটা নিজেদের সেলফি তুলেই কাটালাম। ভাবলাম পরে ইউটিউব বা গুগল থেকে কনসেপ্টটা জেনে নেব, বাট আমাকে অতটা খাটতেও হয়নি। একটু এগোতেই দেখি কনসেপ্ট বোর্ড ডান দিকে রাখা। বেশ কিছুক্ষণ ধরে পড়লাম বোর্ডটা, তারপরে বুঝলাম এর আসল কনসেপ্টটা কী। কনসেপ্টটা ছিল নবান্ন, অর্থাৎ তখনকার সময় নবান্নে যে প্রেক্ষাপট সেটাই এখানে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। যাই হোক, ওই প্যান্ডেল থেকে বেরিয়ে এসে দেখি সেম জায়গায় প্রত্যেক বছরের মতো এবারেও সেই মেয়েটি দড়ির ওপর খেলা দেখাচ্ছে। চা জিনিসটা আমার খুব একটা প্রিয় না হলেও চায়ের এই দোকানের সারি সারি ভাঁড়গুলো আমার বেশ দৃষ্টি আকর্ষণ করেছিল। আর পুজো মানেই হচ্ছে একটা খাই রব। দেখো, বাঙালিদের সারা বছরের ডায়েট 4 দিনে ফুস। তো এই ছিল আমাদের চতুর্থীর প্যান্ডেল হপিং। আমার বড় মেয়ের অলরেডি পায়ে ব্যথা শুরু হয়ে গেছে। আর এই দেখো, বাড়ির সামনে এসে এত জ্যাম। উফ, সবে চতুর্থী।